নমস্কার বন্ধুরা, আমি স্বপন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছ পাগলে আজ অনেক দিন পর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন, পাশাপাশি আপনাদের প্রিয় গাছগুলি খুব সুন্দর এবং সুস্থ রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি মিশ্র জৈব সার হাতে কলমে তৈরি করে দেখাবো, যে সারটি ব্যবহার করলে আপনাদের গাছগুলো দুর্দান্তভাবে বেড়ে উঠবে এবং ফুলে ফলে গাছ সুন্দর সেজে উঠবে। এই জাদুকরি মিশ্র জৈব সারটি তৈরি করবার পূর্বে, হাতে কলমে আপনাদের সামনে দেখানোর পূর্বে, একটি গাছের সঠিক বার বৃদ্ধির জন্য এবং যথেষ্ট ফুল ফল দেওয়ার জন্য যে পুষ্টি উপাদানগুলি দরকার সে সম্বন্ধে দু চার কথা বলে নিচ্ছি। গাছের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা যায়: মুখ্য বা প্রধান পুষ্টি উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এবং গৌণ বা অপ্রধান পুষ্টি উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্টস। মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেগুলো গাছের বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে। এদেরকে সংক্ষেপে এনপিকে বলা হয়। অন্যদিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং আরও কিছু অনুপুষ্টি যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, বোরন এবং মলিবডেনাম, এগুলো গাছের জন্য খুব অল্প পরিমাণে হলেও খুবই অপরিহার্য। নাইট্রোজেন প্রোটিন, ক্লোরোফিল এবং এনজাইমের একটি প্রধান উপাদান, যা গাছের বৃদ্ধি এবং বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। ফসফরাস গাছের ফুল, মূল, ফল গঠনে সাহায্য করে। পটাশিয়াম গাছের সামগ্রিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জলের সঠিক ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের একটি প্রধান উপাদান, যা সালোকসংশ্লেষের জন্য খুবই অপরিহার্য। সালফার প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান। গৌণ পুষ্টি উপাদানগুলোর মধ্যে লোহা ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে। ম্যাঙ্গানিজ সালোক সংশ্লেষ এবং বিপক্রিয়ার জন্য প্রয়োজনীয়। দস্তা বৃদ্ধি হরমোন তৈরিতে ভূমিকা রাখে। তামা অনেক এনজাইমের কার্যকারিতার জন্য প্রয়োজন। বোরন ফুল ফলের গঠন ও বিকাশে সহায়তা করে। ক্লোরিন সালোক সংশ্লেষ ও জল নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। নিকেল এনজাইমের কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। এছাড়া কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন একটি গাছ বাতাস থেকে নিজে সংগ্রহ করে নেয়। বন্ধুরা, এখন চলুন আমরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি। এই যে জৈব সারটির কথা বলেছিলাম, এটা মিশ্র জৈব সার, সেটা কিভাবে তৈরি করতে হয়, কি কি দিয়ে তৈরি করতে হয়, কি কি উপাদানের মধ্যে রয়েছে বা মেশাবো, সেগুলি দিয়ে আমরা জৈব সারটা তৈরি করব। আপনাদের সামনে পদ্ধতিগুলো দেখে রাখুন, অনুপাতগুলি দেখে রাখুন, আমরা সেই অনুপাতগুলি না হয় স্ক্রিনে দিয়ে দেব। তো এখানে প্রায় 13টা আইটেম রয়েছে, 13টা উপাদান রয়েছে। এর মধ্যে প্রথমেই প্রধান এবং মূল উপাদান হচ্ছে গোবর বা ভার্মি কম্পোস্ট। এখানে প্রায় 75 কেজির মতো ভার্মি কম্পোস্ট গোবর সার রয়েছে, পুরনো গোবর সার, ডিকম্পোস্ট 1.5-2 বছরের পুরনো গোবর সার। আমার একটু বেশি পরিমাণে করতে হয়, তাই আমার পক্ষে ভার্মি কম্পোস্ট অ্যাভেল করা সম্ভব হয় না। আপনারা যদি সম্ভব হয় অল্প পরিমাণ যাদের গাছ, তারা ভার্মি কম্পোস্ট দিয়ে করলে আরও বেটার রেজাল্ট হবে। যাই হোক, এখানে 75 কেজির মতো ভার্মি কম্পোস্ট রয়েছে। এই গোবর সার রয়েছে। এই গোবর সারটা কী করে? মাটির ভৌত এবং রাসায়নিক এবং জৈবিক গুণাগুণকে উন্নত করে, যে কোনো মাটির। এতে নাইট্রোজেন সহ অনেক উপাদান রয়েছে, পুষ্টি উপাদান এই গোবরের মধ্যেই রয়েছে বা ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে। তো এই 75 কেজির সাথে আমরা আরও কিছু উপাদান মেশাবো। দ্বিতীয়ত আসছে সর্ষের খোল। সর্ষের খোল এখানে আমরা 4 কেজি নিয়েছি। 75 কেজি ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সাথে 4 কেজি সর্ষের খোল। এটাকে একটা পাত্রের মধ্যে আগে ঢেলে মিশিয়ে নিচ্ছি। ঢাবাটা 4 কেজি সর্ষের খোল, এগুলি আগের থেকে মেপে রাখা আছে আমার। 4 কেজি সর্ষের খোল অনেকদিন আগের কেনা ছিল, তাই একটু ডিকম্পোজ হয়ে গেছে কিছুটা। তারপরে হচ্ছে
বাদাম খোল। বাদাম খোল সব জায়গায় অ্যাভেলেবেল নয়, যদি আপনারা জোগাড় করতে পারেন তো নিয়ে নিলে ভালো হবে, আর না হলেও খুব একটা অসুবিধা নেই, শুধু শস্যের খোল দিয়েও চলবে। বাদাম খোলটা ঢালার মতো এখানে আছে 3 কেজি বাদাম খোল। তারপরে থাকছে নিম খোল। এখানে নিম খোল নিয়েছি 2 কেজি। এই নিম খোলে একটা ভালো জিনিস আছে, এটা একটা জৈব সার প্লাস এর মধ্যে প্রাকৃতিক কীটনাশকের কাজ করে এটি নিম খোলটা। আর সর্ষের খোলেতেও নাইট্রোজেন, পটাশিয়াম সহ এই বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে ভরপুর সর্ষের খোল, বাদাম খোল, নিম খোলও তাই। পাশাপাশি এটি কীটনাশকের কাজ করে, জৈব কীটনাশকের কাজ করে। নিয়ে নিলাম 2 কেজি নিম খোল। এরপর আসছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো 5 কেজি। হাড় গুঁড়ো 5 কেজি। এতেও প্রচুর পরিমাণে কি থাকে, জৈব ফসফরাস থাকে এবং ক্যালসিয়াম থাকে, যেগুলি আগেই আমরা আলোচনা করেছি একটি গাছের জন্য কী কী উপাদানগুলি খুব জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলি এর মধ্যে মেশাচ্ছি এবং খুব কনসেন্ট্রেটেডভাবে মেশাচ্ছি বেশি পরিমাণে, যাতে অল্প দিলেই আমরা সুন্দর ফল পেতে পারি। শিংকুচি। এরপরে আসছে শিংকুচি। এখানে রয়েছে শিংকুচি 2 কেজি। শিংকুচিতে নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণ, ফসফরাসের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে। এছাড়া অন্যান্য উপাদান থাকে, মূলত নাইট্রোজেন এবং ফসফরাসটা বেশি থাকে। এরপরে রয়েছে লেদার মিল। লেদার মিলটাও সব জায়গায় অ্যাভেলেবেল নয়, পাওয়া যায় না। যদি আপনারা জোগাড় করতে পারেন লেদার মিলটা দিয়ে দেবেন। আমার লেদার মিলটা ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। এই যে লেদার মিলটা দেখছেন একদম চিটে গুড়ের মতো হয়ে আছে, এটা খুলতে হবে না, এটা আমি পরে মিশাচ্ছি। এটা বর্ষাকালে কেনা ছিল বলে এটা একদম ডিকম্পোস্ট হয়ে একদম লিকুইড ফর্মে হয়ে গেছে, সেটা এখন মিশাচ্ছি না, পরে আমি এটাকে কোনোভাবে মিশিয়ে দেবো আর কি এর সাথে। সেটা থাকলো আলাদা করে, না হলে এটা চটচটে হয়ে যাবে, এটা আলাদা থাক। লেদার মিল গেল। এরপর আছে MgSO4, যেটাকে আমরা অ্যাপসম সল্ট বলে চিনি অনেকেই, বাগানিরা। অ্যাপসম সল্ট, ওই যে ওইটা তো অ্যাপসম সল্ট বা MgSO4 নিয়েছি, ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে বলা হয়, সেটা 1 কেজি। এটা ঢেলে দেওয়ার। এটা কি করে, এর কাজ হচ্ছে এর মধ্যে ম্যাগনেসিয়াম এবং সালফার পাওয়া যায়, যেটা গাছের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ঠিক আছে, পরে আমরা আবার উঠিয়ে নেব, ঠিকঠাক করে নেব। তারপরে যে জিনিসটা দিব সেটা হচ্ছে আপনার 0050। 0050 অর্থাৎ এটাকে বলা হয় পটাশিয়াম সালফেট। এটা রাসায়নিক সার, এটা মূলত রাসায়নিক সার, এটাকে পটাশিয়াম সালফেট বলা হয়। এটা রাসায়নিক, আমি জৈব সারের মধ্যে আপনারা জিজ্ঞেস করতে পারেন এই রাসায়নিক সারটা মেশাচ্ছেন কেন, তো আমি এই কারণে বলছি, এটা জৈবভাবে পটাশিয়ামটা খুব কম পাওয়া যায় আমাদের প্রকৃতিতে, সেজন্য আমি এটাকে সালফেট ফর্মে যেটা আছে সেটা মাটির খুব ক্ষতি কম করে, সেজন্য আমরা 0050টা নিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে জৈবভাবে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে এর সাথে মেশাতে পারেন এর পরিবর্তে। আমার কাছে সেটা নেই, তাই আমি 0050 বা পটাশিয়াম নাইট্রেটটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। এটা রয়েছে 1 কিলো। এরপর আসছে ট্রাইকোডার্মা ভিরিডি। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা হচ্ছে একটা উপকারী ছত্রাক। যে ট্রাইকোডার্মা ভিরিডি, যে প্যাকেটটা ওঠাও, এটা একটা গুরুত্বপূর্ণ ছত্রাক। এটা গাছের রোগ নিয়ন্ত্রণ করে এবং কিছু ব্যাকটেরিয়া বা আপনার ছত্রাকের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক তৈরি করে। এটা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে গাছের। ঢেলে দাও। এটা 1 কেজি পরিমাণ আছে। এটা মাল্টিপ্লেক্স কোম্পানির খুব ভালো মানের ট্রাইকোডার্মা ভিরিডি। হ্যাঁ বন্ধুরা, এরপর এর মধ্যে মেশাবো আমরা সিউইড। সিউইড কি কিছুই না, এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটা সার, এটাকে সিউইড বলা হয় বা সামুদ্রিক শৈবাল সার বলা হয়। এটা ধানুকা কোম্পানির একটা সার, এতে 1 কেজি রয়েছে, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মানে গাছের বিভিন্ন হরমোন এবং অন্যান্য জৈব পুষ্টি যোগান দিয়ে থাকে, খুব উপকারী জিনিস সিউইড, আপনারা জেনে থাকবেন হয়তো। পরবর্তীতে আছে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমরা বলেছিলাম গৌণ পুষ্টি উপাদান, মাইক্রোনিউট্রিয়েন্ট। সেটা গাছের জন্য খুব কম পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু অপরিহার্য, এটা দিতেই হবে। এই যে আমার কাছে 2টো মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। আসলে 2 রকমের নেওয়ার কারণ হচ্ছে একটা মাইক্রো কোম্পানির প্রোডাক্টে সব মাইক্রোনিউট্রিয়েন্টগুলি থাকে না, সেজন্য আমি 2টো কোম্পানি আলাদা আলাদা কম্পোজিশনের মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে নিয়েছি। কোনোটার মধ্যে বোরন অন্যান্য জিনিস রয়েছে, কোনোটাতে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কপার এই জাতীয় জিনিসগুলি রয়েছে। অর্থাৎ 2টো প্যাকেট মিলে আমি সবগুলি অনুখাদ্য পেয়ে যাচ্ছি। এটা রয়েছে 400 গ্রাম।
এটা 400 গ্রাম, আর আরেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট এটা 100 গ্রাম। এই দুটো মিলিয়ে যা যা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের প্রয়োজন একটি গাছের সুস্থ সবলতার জন্য এর মধ্যে সব রয়েছে। বাকি থাকলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজাও একটা জিনিস বার করে। মাইকোরাইজা একটা দানাদার ফর্মে হয় আর একটা ডাস্ট ফর্মে হয়। সেটা হচ্ছে এক ধরনের আপনার উপকারী ছত্রাক, যেটা গাছের শেকড়ের বৃদ্ধি বিকাশে খুব সহযোগিতা করে। এটা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা রয়েছে 400 গ্রাম। এটা খুব ভারী জিনিস, সেই জন্য অল্প দেখাচ্ছে। 400 গ্রাম এটা শেকড়ের বৃদ্ধি বিকাশে খুব কাজ করে। এই মোট গোবর বা ভার্মিকম্পোস্ট বাদে 12টা কম্পোনেন্ট আমরা উপাদান এখানে ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এই গোবরের সাথে আমরা মেশাবো। সেটা এখানে সম্ভব হচ্ছে না, আমি ক্যামেরার আড়ালে একটি মিশিয়ে নিচ্ছি। আপনারা ছোট পাত্রে হলে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে সেই মিশ্রণটা মূল উপাদান গোবর বা ভার্মিকম্পোস্টের সাথে ভালো করে আবার মিশ্রণ করতে হবে। বন্ধুরা, এখানে গোবর এবং অন্যান্য উপাদান মিলিয়ে সর্বমোট 100 কেজি সার তৈরি হবে। সেটা এখন ভালো করে আমরা মিশ্রিত করব, খুব সুষমভাবে মিশ্রিত করব। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা মিশ্রণ করে নিচ্ছি। আপনারাও সেই সার যদি অল্প পরিমাণে করেন খুব সহজেই মিশ্রিত করতে পারবেন। আর আমাদের যেহেতু অনেকটা পরিমাণে 100 কেজির কাছাকাছি সার, সেজন্য একটু সময় লাগবে। বন্ধুরা, আমাদের যে উপাদানগুলি ছিল মোটামুটি ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। এখন কি করতে হবে, এই স্টেপে আপনাকে একটু এটাকে ময়েস্ট করার জন্য একটু হালকা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। মোটামুটি জল দিয়ে একটু ভিজিয়ে দিবেন যাতে ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হবে। এভাবে আমরা একটু ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পর এটাকে একটা কোনো বস্তায় হোক বা কোনো মাটিতে কোনো ছায়া জায়গাতে সুন্দর করে ঢেকে রাখতে হবে। ঢেকে কমপক্ষে 15 দিন রাখবেন। রাখার পর বের করে দেখা যাবে যে সেগুলি পচে গিয়ে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপরে সেটা যদি দেখা যায় যে খুব ভালো মেশেনি, তবে আপনারা চাইলে একটু নাড়াচাড়া দিয়ে হালকা ছায়ায় শুকিয়ে নিয়ে আবার 5-7 দিনের জন্য এরকম করে জল দিয়ে আরেকবার ডিকম্পোস্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে সারটা আরও শক্তিশালী হবে। বন্ধুরা, এই পদ্ধতিতে জৈব সারটি তৈরি হয়ে গেলে সেটাকে আপনারা একটু ছায়ার মধ্যে ভালো করে শুকিয়ে একটু ভেজা ভাব থাকলে ভালো হয়, রেখে সেগুলিকে আপনারা যে কোনো বস্তায় বা যে কোনো কন্টেনারে স্টোর করে রাখবেন। এই সারটা এত শক্তিশালী সার যে এই সারটা যদি আপনারা যে কোনো গাছে ফুল ফল আপনাদের, আমি বিশেষ করে টবের গাছের কথা বলছি, দুর্দান্ত রেজাল্ট পাবেন, আমি কথা দিতে পারি। তো যাই হোক, এইভাবে সার তৈরি করার পরে রেখে দিলেন। সেই সারটাকে আপনি ইচ্ছা করলে 1.5 থেকে 2 বছর পর্যন্ত ইউজ করতে পারেন। গুণগত মান প্রায় একই থাকবে 2 বছর পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের আরও উপকারী বা দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের কাজে আসবে।